প্রিয় ছাত্রছাত্রীরা, এটা আমার একদম নতুন একটি উদ্যোগ। এখানে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস নেব। প্রত্যেকটা সেমিস্টার এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করব। শুধু আলোচনা করব না, এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রশ্ন এবং উত্তরগুলো আমি লিখিয়ে দেব। তোমাদের যা সমস্যা হবে সেই সমস্যাগুলো তোমরা কমেন্ট করে জানাবে। আমি কয়েকদিন অন্তর অন্তর লাইভ ক্লাস করব। লাইভ ক্লাসে তোমাদের সমস্ত প্রশ্ন এবং যা কিছু জটিলতা রয়েছে সব কিছুর সমাধানও করব। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আজ আমি শুরু করব দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12-এর একটি গল্প দিয়ে। গল্পটি বিখ্যাত একটি গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া। হলুদ পোড়া একদম সহজ একটা গল্প পড়লে মনে হয়, কিন্তু যত গল্পটার ভেতরে আমরা ঢুকবো দেখব যে গল্পটা যতটা সহজ বলে মনে হয় ততটাও কিন্তু সোজা নয়। এর ভেতরে লেখক অনেক রকম বক্তব্য রেখেছেন, অনেক প্রতীক ব্যবহার করেছেন। একটা বিষয়ের ভেতর দিয়ে অন্য একটা বিষয়কে অনায়াসে তিনি তুলে ধরেছেন। আসলে মানিক বন্দ্যোপাধ্যায় নিজে অত্যন্ত মেধাবী, বিজ্ঞান সচেতন একজন ব্যক্তি ছিলেন। মার্ক্সীয় ভাবনার বিশ্বাসী ছিলেন তিনি। তার সেই মার্ক্সীয় ভাবনা, কুসংস্কার মুক্ত চিন্তা ভাবনা, ভৌতিক কোনো বিষয়বস্তুর প্রতি তার যে বিদ্রূপ এবং ব্যঙ্গ আর বিজ্ঞানের প্রতি যে আসক্তি, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই গল্পটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। তাই অনেকে এই গল্পটিকে ভৌতিক গল্প বলে মনে করে। আমি শুরুতেই একটা কথা বলবো, এটা কিন্তু একেবারেই ভৌতিক গল্প নয়, বরং তার বিপরীতে গিয়ে আসলে মানুষের ভাবনা চিন্তা, মানুষের বিজ্ঞান চেতনা, মানুষের যুক্তিবাদ, এটাকে লেখক প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তো হলুদ পোড়া গল্পটি প্রথম প্রকাশ কবে, সেটি আবার পরে কোন গ্রন্থের অন্তর্গত হয়েছিল, সেসব বিষয় নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে শুরুতেই আমি হলুদ পোড়া গল্পটির বিষয় সংক্ষেপটি শুধু বলবো। আমি কিন্তু শুধু গল্পটির বিষয় সংক্ষেপ বলছি, তবে গল্পটার বিশ্লেষণ আমি সেভাবে আজ করব না, সেটা করব নেক্সট ক্লাসে। আমরা এক একটি গল্প বা এক একটি কবিতার উপরে অন্ততপক্ষে 6-7টি ক্লাস রাখব। হলুদ পোড়া গল্পটি শুরুই হয়েছে জোড়া খুনের ঘটনা দিয়ে। জোড়া খুন একটা গ্রামের বুকে ঘটে যাওয়া দুটি আকস্মিক ঘটনা। যে গ্রামে সাধারণত গত 20-30 বছর আগে সাধারণ কোনো আঘাতের ব্যাপার ঘটেনি, সেই রকম একটি নির্জন, একটি নিরিবিলি এবং শান্তিপ্রিয় একটি গ্রাম। সেই গ্রামে পরপর দুটো ঘটনা ঘটে গেল। সেই ঘটনা কি? খুনের ঘটনা। এক হচ্ছে বলাই চক্রবর্তী, আর দ্বিতীয়ত একেবারে অল্প বয়সী একটি মেয়ে শুভ্রা। তো বলাই চক্রবর্তী, সেও মাঝ বয়সী। ঘটনাটার গল্পের যে সূচনা সেটা কার্তিক মাসের মাঝামাঝি একটি সময়ে, যেখানে একটি গজারি গাছ আসলে শাল গাছ, গজারি গাছের তলায় গ্রামবাসী তারা আবিষ্কার করলো যে বলাই চক্রবর্তীকে কে বা কারা লাঠি দিয়ে মাথাটা একেবারে চির করে ফাটিয়ে দিয়ে গেছে, আর গজারি গাছের তলাতে তার মৃতদেহ পাওয়া গেছে। তো তারপরে তার সেদিন কিন্তু নয়, তার 2 দিন পর আবার একটি খুনের ঘটনা ঘটল। এই গ্রামের একটি মেয়ে শুভ্রা, তার বয়স মাত্র 16 বছর। সেই শুভ্রা, তার বিয়ে হয়েছিল অন্য একটি গ্রামে এবং সেখানে সে 1.5 বছর খুব সুখেই ছিল বলে গ্রামবাসী ধরে নিচ্ছে, কারণ সেই সময়ে সে বাপের বাড়িতে এসে খুব একটা বেশি দিন থাকেনি, কাটিয়ে যায়নি। সন্তান সম্ভবা ছিল এবং ফাইনালি সে মা হওয়ার জন্য অর্থাৎ সন্তান প্রসবের জন্য গ্রামের রীতি রেওয়াজ মেনে সে মায়ের কাছে বাপের বাড়িতে এসে উঠেছিল। তো শুভ্রা যে 1.5 বছর সেখানে ছিল, সেই সময় কিন্তু সেখানে কোনো রকম অশান্তির খবর পাওয়া যায়নি, অথবা সে যে এই গ্রামে এসেছিল তখন তাকে নিয়ে কোনো রকম কোনো ফিসফাস গুঞ্জন কোনো কিছুর সুযোগ সে দেয়নি। এমনকি যে বলাই চক্রবর্তীর
খুনের পরে শুভ্রা খুন হলো এবং এই দুটো বিষয়কে এক সুতোয় গেঁথে নিয়ে গ্রামের মানুষ একটা একটা করে রহস্য গল্প ফেঁদে ফেলার চেষ্টা করছে। সেই শুভ্রা কিন্তু বলাই চক্রবর্তীকে কোনোদিন দেখিয়েছে কি আদৌ দেখেছে বা দেখেনি সেই সম্পর্কেও গ্রামবাসী কিন্তু নিশ্চিত নয়। তাও শুভ্রাকে দেখা গেল সেও কিন্তু পুকুর ঘাটের ধারে মরে পড়েছিল। নিহত বলাই চক্রবর্তী সম্পত্তি পেয়েছিল তার ভাইপো নবীন। নবীন শহরে চাকরি করে, সে 40 টাকা বেতন পায়, সেখান থেকে সে চাকরি ছেড়ে এখানে চলে এসেছে। সুতরাং বলাই চক্রবর্তীর সম্পদের পরিমাণ নিশ্চয়ই তার থেকেও বেশি ছিল। তো নবীন এখানে এসে অশ্রুজল ফেলল, শোক প্রকাশ করলো, এমনকি সে বলাই চক্রবর্তীর কে হত্যা করেছে তার হননকারীকে ধরার জন্য 50 টাকা পুরস্কারও ঘোষণা করে দিল। এখানে সে থাকতো তার পরিবার নিয়ে, কিন্তু তার স্ত্রী দামিনী সে এই বাড়ি এখানে থাকা, বিশেষ করে একজন মৃত মানুষের বাড়িতে হুট করে এসে উঠে পড়া ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে নিতে পারেনি। তো সেই দামিনী যে এখানে এসেছিল এবং বলাই চক্রবর্তী আর শুভ্রার মৃত্যুকে কেন্দ্র করে গ্রামের মানুষের মধ্যে যে গল্প ছিল সেই গল্প আরও অনেক বেশি ছড়িয়ে পড়বে একটা দমকা হাওয়ায়। সেই দমকা হাওয়াটা হঠাৎ একদিন সন্ধেবেলায় উঠেছিল। সেই সন্ধেবেলায় লণ্ঠন হাতে নিয়ে, তখনকার গ্রামে বৈদ্যুতিক আলো ছিল না। আর গল্পটার যে রচনাকাল, গল্পটা প্রকাশিত হয়েছে 1943-এ প্রকাশ, অর্থাৎ এর ধারে কাছেই রচনা। তো সেই সময় আমাদের গ্রামে তখনও বৈদ্যুতিক আলো এসে পৌঁছয়নি। দামিনী হাতে লণ্ঠন নিয়ে যাচ্ছিল, তো উঠোনটা পেরোনোর সময় হঠাৎ দমকা হাওয়া দিল এবং তার লণ্ঠন ছিটকে পড়ল, আর দামিনী ওই উঠোনের মধ্যে আছড়ে পড়ে হাত পা ছুঁড়তে লাগলো, তার দাঁত লেগে গেল, অর্থাৎ সে অজ্ঞান হয়ে গেল। তো দামিনী যেহেতু অজ্ঞান হয়ে গিয়েছিল, সুতরাং তাকে সুস্থ করার জন্য প্রথম ডাক পড়েছিল কিন্তু ওই যে 16 বছরের মেয়েটি মারা গেছে শুভ্রা, তার দাদা ধীরেনকে। ধীরেনের ডাক পড়েছিল, কারণ ধীরেন পাশ করা ডাক্তার নয়, কিন্তু এই গ্রামের মধ্যে সে একটু ডাক্তারি জানে, আর সে ভূগোলের শিক্ষক হলে হবে কি, সে কিন্তু ফিজিক্সে অনার্স নিয়ে পাশ করেছে, বিএসসি পাশ করেছে, তাই সবাই তাকে মান্যগণ্য করে। তো ধীরেন অত্যন্ত যুক্তিবাদী একজন মানুষ, সে যখন এসে দেখলো এরকম একটি অবস্থা, তখন সে বলল যেহেতু সে নিজে পাশ করা ডাক্তার নয়, সুতরাং তার সীমাবদ্ধতাকে সে স্বীকার করে নিল এবং তার ওই নবীনকে জানালো যে যেন দামিনীর চিকিৎসা করার জন্য ওই শাহপুরের একজন পাশ করা ডাক্তার অর্থাৎ কৈলাস ডাক্তারকে খবর দিতে বলল সে। কিন্তু গ্রামের কুসংস্কারাচ্ছন্ন বৃদ্ধ পঙ্কজ ঘোষাল তিনি কিন্তু এসব ব্যাপারে ডাক্তারকে খবর দিতে একেবারেই রাজি হলেন না। তিনি বললেন বরং কুঞ্জ ওঝাকে ডেকে নিয়ে এসো। কুঞ্জ ওঝা শব্দটা শুনেই তোমরা বুঝতে পারছো যে ওঝা আসলে যে তন্ত্রমন্ত্র দিয়ে মানুষের শরীরের ভেতর থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম চোখে দেখতে না পাওয়া অশরীরী আত্মাকে মন্ত্রতন্ত্র বলে সে বার করে নিয়ে আসে। এখনো পর্যন্ত গ্রামাঞ্চলে কিন্তু এই ব্যাপারটা থেকে গেছে, এই অতি আধুনিক যুগেও আমরা মাঝে মাঝে খবরের কাগজে এটা দেখতে পাই। যাই হোক, তো সে বলল যে ওই কুঞ্জ ওঝাকে ডেকে নিয়ে আসতে। দামিনীর স্বামী নবীন, সে নবীন যে ধীরেনকে ডেকেছিল তার আরও একটা কারণ হতে পারে, সেটা হলো নবীন এবং ধীরেন তাদের মধ্যে 3-4 বছর বয়সের ছোট বড় তাদের ব্যবধান থাকলেও তারা কিন্তু একই ক্লাসে লেখাপড়া করত। তো সেই জন্য নবীন খানিকটা ধীরেনকে ভালো একটু আলাদা চোখেও দেখে। তো যখন নবীন বলল কৈলাস ডাক্তারের কথা, আর ওদিকে পঙ্কজ ঘোষাল যখন বলল যে কুঞ্জ ওঝাকে ডাকার কথা, সে কিন্তু কোনো রকম কোনো দ্বিধা না রেখে দুজনকেই ডাকতে পাঠিয়ে দিল। কিন্তু গল্পের কাহিনী এবং গল্পকারের বক্তব্য যেদিকে যাবে সেই দিকে ধাবিত হওয়ার জন্য অনিবার্যভাবেই আমাদের এই গল্পের নাট্যমঞ্চে এখানে প্রথম এসে পৌঁছবে কিন্তু কুঞ্জ ওঝা, কৈলাস ডাক্তার নয়। কুঞ্জ ওঝা যখন নবীনের ঘরে এসে পৌঁছলো, তখন নবীনের ঘরের উঠোনে একেবারে ভিড় উপচে পড়ছে।
সেখানে যদিও কম বয়সী মেয়েদের আনা হয়নি, কারণ বিশ্বাস করতো সবাই তখন যে কম বয়সী মেয়েদের উপরে অশরীরী আত্মা বেশি ভর করে। দেখো, বিভিন্নভাবে একটু যদি আমরা সচেতনভাবে পড়ি, আমরা পরে যখন ব্যাখ্যা করব তখন বলবো যে কেন এটা ভূতের গল্প নয়, ভূত নয় বরং ভৌতিক চেতনার গল্প। আর ভৌতিক চেতনা মানে অলৌকিক কিছু, যা আমরা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি না। সেই অলৌকিকতার প্রতি যে আকর্ষণ, সেটা কিন্তু শুধু ভূত শব্দ বা আত্মা শব্দের মধ্যে নয়, এই রকম ছোটোখাটো অনেকগুলো ব্যাপারের ভেতর দিয়েও কিন্তু লেখক সেটাকে আস্তে 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 করে পাঠকের কাছে নিয়ে এসেছেন। এই যে কম বয়সী মেয়েদের নিয়ে আসা হবে না, কারণ তার ওপরেই অশরীরী আত্মা বেশি ভর করতে পারে, এটা কিন্তু মানুষের একেবারে বদ্ধ ধারণা ছাড়া আর কিছুই নয়। যাই হোক, কুঞ্জ যখন এলো তখন সে দামিনীর অতি সযত্ন লালিত এলো চুল, সেটাকে ওই দাওয়ার একটা খুঁটির সঙ্গে আঁটো করে বেঁধে দিল, যাতে দামিনী আর নড়াচড়া করতে না পারে। এই প্রসঙ্গে আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পের কথা মনে পড়ছে। আমরা আস্তে আস্তে যখন গল্পের ভেতরে যাব তখন নিশ্চয়ই তুলনাগুলো বলবো। তো দামিনীর চুলটা বেশ শক্ত করে বেঁধে দিল, এবং দামিনীর নড়াচড়া করার যে মানবীয় ক্ষমতা থাকে, যা থেকে বোঝা যায় যে একজন স্বাভাবিক মানুষের যা লক্ষণ, যা ধর্ম হতে পারে, সে ব্যথা পেলে নড়বে, কাঁদবে, চেঁচাবে, তাকে সব দিক দিয়ে একেবারে স্থবির করে দেওয়ার চেষ্টা করলো। সমস্ত দিক দিয়ে কুঞ্জ কিন্তু সেই চেষ্টা চালিয়ে গেল। সে তার চুলটাকে বাঁধলো প্রথমে, তারপর বিভিন্ন রকম শুকনো পাতা আর শেকড় বাকড় দিয়ে পুড়িয়ে একটা ধোঁয়া সৃষ্টি করলো। এই যে এই কর্মকাণ্ডগুলো কুঞ্জ করছিল, আর তার এই গুণীন বিদ্যা দেখার জন্য সবাই চলে এসেছিল। এখানে যেন মনে হচ্ছে সে এখানে কোনো একটা জবনিকা পতন হচ্ছে, জবনিকা পতন নয়, বলবো জবনিকা উঠছে, যেন কোনো একটা পর্দা উঠছে, রঙ্গমঞ্চে কোনো ম্যাজিক শো হচ্ছে। সে যেন খুব স্কিল্ড, খুব দক্ষ একজন ম্যাজিশিয়ান, সে এই সমস্ত ম্যাজিক দেখিয়ে মানুষকে মোহিত করে দিচ্ছে। আর প্রত্যেকটা মানুষ, তারা যতই অশিক্ষিত হোক, তাদের তো একটা ন্যূনতম বিচারবোধ আছে। সে যেন হিপনোটাইজ করছে, আস্তে 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 করে হিপনোটাইজ করে দিচ্ছে। শুকনো পাতা, শেকড় বাকড় যা ছিল পোড়াতে শুরু করলো, চামড়া পোড়ার মতন একটা উৎকট গন্ধ হলো। ওই গন্ধে এক তো দামিনীর নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল, তারপর গন্ধ দিয়ে তার শ্বাসযন্ত্রকে আস্তে 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 করে স্তিমিত করে দেওয়া হলো। কুঞ্জ এটা প্রতিপন্ন করতে চাইছিল যে দেখো, ভূতকে আমি কিভাবে, আত্মাকে আমি কিভাবে জব্দ করছি, তার আর এত বেশি ট্যাপও করার ক্ষমতা আমি রাখছি না, আমি তাকে জব্দ করে ফেলছি। তো এইরকম একটি সময়ে প্রথমে ধীরেন চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু সে আর সহ্য করতে পারল না। সে নবীনকে বলতে চাইল যে নবীন যেন এই ব্যাপারটাকে মেনে না নেয়, কিন্তু দামিনীর স্বামী নবীন সেই বরং উল্টে ধীরেনকে চুপ করে থাকতে বলল যে যেভাবে ব্যাপারটা এগোচ্ছে সেটা ঠিকঠাক, অর্থাৎ সে খুব খুশি। তো এইরকম একটা পরিস্থিতিতে এখানে প্রবেশ করবেন কৈলাস ডাক্তার, যিনি এখানে প্রতিনিধিত্ব করছেন বিজ্ঞানের। তিনি ওখান থেকে দামিনীকে মুক্ত করলেন, মুক্ত করে ঘুমের ইঞ্জেকশন দিলেন ঘরে নিয়ে গিয়ে। আর দামিনীকে যখন কুঞ্জ ওঝা এভাবে এত সব কিছু করছিল আর তাকে ধমকাচ্ছিল, ধমক দিচ্ছিল, বলছিল বল বল তুই কে, তখন দামিনী বলেছিল যে আমি চাটুর্যে বাড়ির শুভ্রা, বলাই খুড়ো আমাকে হত্যা করেছে। এটা কিন্তু একটা নোট করার মতো জায়গা গল্পের, খুব খুব সচেতন একটি জায়গা। যেভাবে কৈলাস ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দামিনীকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এটাও যেন একটা ডোজ। সেই ডোজটা কিসের ডোজ, এগুলোকে যদি আমরা যত ব্যাখ্যা করব, যত বিশ্লেষণ করব, তত কিন্তু গল্পটা আমাদের কাছে পরিষ্কার হবে, এবং গল্পটা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আমরা খুব সহজে উত্তর দিতে পারব। গল্পটা খুব খুঁটিয়ে বিশ্লেষণ করার এটাই উদ্দেশ্য, যে এখান থেকে যেমনই ঘুরিয়ে প্রশ্ন হোক না কেন, যাতে তোমাদের বিমুখ হয়ে ফিরে আসতে না হয়। তো কৈলাস ডাক্তার তাকে ঘরে নিয়ে গিয়ে এভাবে শুয়ে দিলেন, এবং তিনি কুঞ্জ ওঝাকে যথারীতি
হুমকি দিলেন যে তোমাকে আমি ফাঁসিতে লটকে দেবো। এই তো শুভ্রা দামিনী তখন ঘুমিয়েই ছিল। সে ঘুমে একেবারে অচেতন, কারণ তার মধ্যে ওষুধের প্রভাব কাজ করছিল। তো এরপর এখানে প্রসঙ্গ আসে যে একজন মানুষ যে গত 2 দিন আগে মারা গেছে, 3 দিন আগে, শুভ্রার মৃত্যুর 3 দিন আগে যে মারা গেছে, তার পক্ষে কিভাবে সম্ভব শুভ্রাকে গলা টিপে হত্যা করা। তো সেটা খুবই অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু বৃদ্ধ পঙ্কজ ঘোষাল সে ভালো করে বুঝিয়ে দেয় যে জ্যান্ত মানুষের মধ্যেই যে সেই মেরে ফেলার ক্ষমতা থাকে তা নয়, মৃত মানুষও তা করতে পারে, তবে সে সরাসরি করতে পারে না, সে অন্য কারো শরীরকে ভর করে তার মাধ্যমে এই কাজটা করে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত ছিল 2টো হত্যা, আর 2টো হত্যার পেছনে হননকারী কে সেটা সম্পর্কে একটা জিজ্ঞাসা ছিল। কিন্তু কুঞ্জু ওঝা এবং তার সাথে পঙ্কজ ঘোষাল তারা যেন এই 2টো হত্যার মাঝে আরও একজনকে নিয়ে এলেন। না, সে হত্যা করেছে। বলাইকে কে হত্যা করেছে, শুভ্রাকে কে হত্যা করেছে, হ্যাঁ, সেটা যেন বলাইকে কে হত্যা করেছে সেটা এখন আর বড় কথা নয়। এখন শুভ্রাকে কে হত্যা করেছে, নিশ্চয়ই বলাই চক্রবর্তী হত্যা করেছে, এবং বলাই চক্রবর্তী নিজে করেনি, আর কারো মাধ্যমে করিয়েছেন। সেই মাধ্যমটা কে, এতগুলো বিষয় এখন সামনে চলে এলো। তো এই ঘটনাটা, এই যে এত সব কথাবার্তা হয়েছে, তো এটা গ্রামের মধ্যে কানাকানি হতে সময় লাগে না। এসব বিষয় অত্যন্ত খুব একেবারে দ্রুত বাতাসের বেগে এসব বিষয় গ্রামের মধ্যে ঘোরাঘুরি করে। এসব কথা মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং ধীরেনের কানেও গিয়ে পৌঁছয়। ধীরেন আসলে বোন শুভ্রাকে খুবই ভালোবাসত এবং তার শোকে সে বিহ্বল হয়ে গিয়েছিল। কারণ শুভ্রা যখন এসেছিল তাদের পুকুরে চান করতে যাবে, শুভ্রার তখন ওই স্নান করতে যাওয়ার সিঁড়ির ধাপগুলো পিছল হয়ে গিয়েছিল, যাতে ওখানে শুভ্রা পড়ে না যায়, পড়ে কোনো বিপত্তি না ঘটে, তার জন্য ওখানে ওই সিঁড়ির ধারগুলো সে যাতে আছাড় টাছাড় না খেয়ে পড়ে, হ্যাঁ, সে তার জন্য সিঁড়ির ধাপগুলো সে মেরামতও করে দিয়েছিল। তো এই সব যখন সে ভাবছে, সেরকম একটি সময়ে ধীরেনকে ভাত বেড়ে দেওয়ার সময় তার স্ত্রী শান্তি সেও কিন্তু জানায় যে এটা সে বিশ্বাস করছে। ধীরেন প্রচণ্ড বিরক্ত হয় এবং তার এই বিশ্বাসের প্রতিবাদ করে। তারপর সে স্কুলে বেরিয়ে যায়। কিন্তু অল্প একটু সময়ের মধ্যে ধীরেন যখন স্কুলে যাচ্ছে, সে একটা জিনিস লক্ষ্য করে যে যতজন তাকে গ্রামের মানুষ, চেনা মানুষ তার সাথে কথা বলছে বা দেখা হলে যেমন অন্যান্য দিনের মতন কুশল বিনিময় করে, তাকে কেমন একটা অন্যরকম চোখে দেখছে। এমনকি তাদের যে পুরুত ঠাকুর তার সাথে দেখা হয় এবং তাকে, অর্থাৎ ধীরেনকে এবং তার সমস্ত পরিবারকে বলে যে তোমরা একটু মাদুলি টাদুলি নাও। তো স্কুলে পৌঁছে গেল ধীরেনের মনে হলো যে ছেলেরাও তাকে দেখছে, মনে হলো না, ছেলেরাও তাকে দেখছে এবং ফিসফাস করে কিছু আলোচনা করছে। ধীরেনের একটু অস্বস্তি হলো এবং সে কোনো ছাত্রের দিকে না তাকিয়ে বইয়ের পাতার দিকে তাকিয়ে মুখ নিচু করে সে পড়তে শুরু করলো। পড়ালো এইভাবে। প্রধান শিক্ষকের কাছেও ব্যাপারটা তার অগোচরে থাকলো না, তিনি বুঝতে পারলেন এবং তিনি ধীরেনকে ডাকলেন, ডেকে বললেন, তোমার শরীরটা বেশ খারাপ মনে হচ্ছে, তুমি 1 মাসের ছুটি নাও। স্কুলের সেক্রেটারি মথুরবাবু তিনিও এটাই চান যে তুমি একটু ছুটি নিয়ে কিছুদিন বিশ্রাম নিয়ে তুমি স্কুলে আসবে। তারপর ধীরেনের কাছে ব্যাপারটা কিন্তু খুবই অস্বস্তিকর এবং অপমানজনক মনে হলো। সে স্কুল থেকে বেরিয়ে এসেছে, বাড়ির দিকে হাঁটছে, কিন্তু তার বারবার মনে হয়েছে যে এতগুলো দিন সে স্কুলে না গিয়ে বাড়িতে কেন থাকবে, কেন সে ছুটি নেবে। সে তো নিজের থেকে বলছে না ছুটি নেওয়ার কথা। আমি মথুরবাবুর কাছে যাব, তার সাথে দেখা করব, আমি বলবো যে আমি স্কুলে যেতে চাই, তিনি যেন আমার এই যাওয়াটাকে অ্যাপ্রুভ করেন। কিন্তু কিছুক্ষণ পরে আবার তার মনে হলো যে না, আমার খুব লজ্জা করছে, আমি যাব না, আর একটু অস্বস্তিও হচ্ছে, বরং আমি বাড়িতে গিয়ে আমার শরীরটা দুর্বল লাগছে, আমি একটু শোবো। বাড়িতে এলো, বাড়িতে এসে বিশ্রাম নিল, কিন্তু শরীরের মধ্যে এবং মনের মধ্যে কোনোটাতেই সে যতটা শান্তি পাবে ভেবেছিল তেমনটা পাচ্ছে না।
সারা দুপুর বিছানায় শুয়ে থাকে, ধীরেনের ঘুম আসে না। তার মধ্যে যেন একটা কিছু পরিবর্তন ঘটছে, সে যেন তেমনটা নিজে নিজেও টের পায়। তো এরকম একটা সময় একটা ঘটনা ঘটে। বাসন মাজতে পুকুর ঘাটে গিয়েছিল তার স্ত্রী শান্তি। সে বাসন টাসন মেজে নিয়ে আসছে। ধীরেনও ঘর থেকে বেরিয়ে এসে তার বাড়ির পাশে যে ডোবা আছে সেই ডোবার ধারে একটা বড় বাঁশ ঝাড় আছে, সেখানে তাকাতেই হঠাৎ কি যেন একটা নড়াচড়া করতে দেখলো এবং সে প্রচণ্ড ভয়ে আর্তনাদ করে উঠল। কিন্তু পরে জানলো যে আসলে কিছুই নয়, শান্তি একজনকে বলেছে বাঁশ কেটে আনতে, কারণ খেন্তি পিসি তাকে বলেছে বাঁশের আগাটা একটু পুড়িয়ে রাস্তার মধ্যে আড়াআড়ি রেখে দাও, তাহলে আত্মা টাত্তাগুলো ওই বাঁশ ডিঙিয়ে আর কখনো তোমার ঘরে আসতে পারবে না। এমনিতে শান্তি খুব ভয়ে ভয়ে আছে, তার বাড়িতে ঘটনাটা ঘটেছে, তার উপরে গ্রামের লোক ব্যাপারটা নিয়ে কিভাবে আলোচনা করছে সেটাও সে জানে। তার ছেলেমেয়েরা পর্যন্ত আর পিসি হিসেবে শুভ্রাকে দেখছে না, একটা ভূত হিসেবে দেখছে। তো এইরকম একটি পরিস্থিতি, যেন একটা ঘরের মধ্যে ভয়াবহ একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ফলে অন্ধকার নামার মানে দিন শেষ হতে না হতেই শান্তি রাতের রান্না করে নেয়, এমনকি সন্ধ্যের আরতির পরে পরে তারা সবাই খেয়েও নেয়। আর সন্ধে নেমে যাওয়ার পরে সে তো ধীরেন ছাড়া একটা পাও বাড়ির বাইরে দেয় না, ছেলে মেয়েদেরও বাড়ির বাইরে বেরোনোর কোনো অনুমতি সে সন্ধ্যের পর দেয় না। তো সেদিন অন্ধকার নেমে এলো, দিন শেষ হয়ে ধীরেনকে দেখতে পেল শান্তি। দেখে জিজ্ঞেস করলো যে তুমি কি ঘাটের দিকে যাবে? ধীরেন বলল না। তা বললো তাহলে তুমি বাঁশটা পেতে দাও। কিন্তু ধীরেন বলল যে না, বাঁশ সে কিছুতেই রাজি হলো না। শান্তি একটা জিনিস লক্ষ্য করলো, ধীরেনের চোখ দুটো একদম টকটকে লাল। হ্যাঁ, সে এতটা লাল, তার মধ্যে যেন কেমন একটা প্রশ্ন তৈরি হলো। তো সে ধীরেনকে আর বিরক্ত করলো না, আর কোনোভাবে উত্ত্যক্তও করলো না। বাঁশটা সে একা একাই পেতে দিল রান্নাঘরের ভিটের কাছে। কাঁচা বাঁশে দু প্রান্ত খানিকটা পুড়িয়ে নিয়েছে সে, কারণ তাকে যেহেতু খেন্তি পিসি বলেছে সেই জন্য সে বেশ আশাবাদী। আলো জ্বালার আগে ছেলে মেয়েদের খাওয়া তো এমনিই শেষ হয়ে যায়, আর সন্ধে প্রদীপ জ্বালিয়ে সে কোনো রকমে খেয়ে স্বামী ধীরেনের জন্য ভাতটা বেড়ে ঢেকে রেখে দিয়েছিল। আর 10 মিনিটের মধ্যে সে তার খাওয়া কমপ্লিটও করে নিয়েছিল, কারণ গ্রামের লোক বলেছে যে সন্ধ্যের পর মাছ রান্না না করতে মাছি নাকি অশরীরী আত্মা বেশি আকৃষ্ট হয়। তো সেই জন্য রাতের বেলা নিরামিষ, আর নিরামিষ মানে কাঁটা বাছার হ্যাপা নেই, কোনো রকমে গিলে নেওয়া যায়। শান্তি সেভাবেই গিলে কোনো মতে সে ধীরেনের খাবারটা ঢেকে নিয়ে উঠে গেল। তো সেদিন অবশ্য তখনও যেন কোথাও এক চিলতে দিনের একটা আবছা রেখা থেকে গেছে, পুরো অন্ধকার নামেনি। গ্রামবাসীদের ভয়, এই মুহূর্তটিকে ঘিরে তাদের যা কিছু ধারণা, এখন সব কিছু আস্তে 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 করে সরে গেছে। মানে ফ্ল্যাশ লাইট গিয়ে পড়েছে ধীরেনের মুখে। এরকম একটি সময় যখন দিন তখনও পুরোপুরি শেষ হয়নি, ধীরেনের একটা জিনিস হঠাৎ তার মনে হলো যে জীবিত ব্যক্তির সঙ্গে মৃত ব্যক্তির সংযোগ সাধন এটা এই সময় হতে পারে, কারণ এই সময়টাই হচ্ছে সব থেকে ভালো। তো ভর সন্ধেবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল, কারণ সেই সময় আমরা আগেও গল্পের শুরুতেই দেখেছি ওই রকম একটা সময়ে দামিনীর হাত থেকে লণ্ঠন পড়ে গিয়েছিল এবং দামিনী পড়ে গিয়েছিল। তো চোরের মতন সেই জন্য ধীরেন কি করলো, বাঁশ ডিঙিয়ে পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ সময় পরে একটা অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে ঘরের ভেতর থেকে শান্তি একেবারে শিউরে উঠল। সে তো এসব কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল না, কারণ এই ব্যাপারটা সম্পর্কে তার মন কোনো কিছু জানতো না, কোনোভাবে কোনো সন্দেহ করেনি। তো লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এসে কাদা এবং রক্তমাখা ধীরেনকে সে দেখতে পেল। দেখল ধীরেন জন্তুর চাপা গর্জনের মতন সে নিজেই নিজের নাম ধরে ডাকছে। তার ঠোঁট থেকে বা কষ পেয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে। সেই মুখ নিয়ে সে বাঁশটা সরিয়ে দেওয়ার অনুরোধ করলো, শান্তিকে বলল তুমি বাঁশটা সরিয়ে দাও। শান্তি বলল যে তুমি ডিঙিয়ে আসো, কারণ শান্তিও যেন পরখ করতে চাইছে তাকে, যে তুমি ডিঙিয়ে আসো। খেন্তি পিসি বলেছে অশরীরী হলে ডিঙোতে পারবে না, কিন্তু ধীরেন আর ডিঙোতে চাইছে না। তখন শান্তি যা বোঝার বুঝে যায় এবং সে তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে ওঠে, আর্তনাদ করে ওঠে সে, কারণ সে বুঝে যায়
যে ধীরেনকে একটা অশরীরী আত্মা ভর করেছে। এরপর যথারীতি তাই হয়, যা হওয়ার কথা গ্রামের রীতি অনুযায়ী। ধীরেনকে সুস্থ করার জন্য আবার কার ডাক পড়ল? সে কুঞ্জ ওঝারই ডাক পড়ল। কুঞ্জ ওঝা দামিনীকে যা করেছিল এর সাথেও প্রায় একই কাজ করলো। 3-4 কলসি জল ঢেলে প্রথমে ধীরেনকে স্নান করিয়ে দিল, তারপর দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো, মন্ত্র পড়ল, জল ছিটল, মালসার আগুনে পাতা শেকড় পুড়িয়ে ধীরেনকে কি করলো? কুঞ্জ ধীরে 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 স্তব্ধ করে দিল। এই স্তব্ধ করে দেওয়াটা কিসের প্রতীক? বিজ্ঞানকে স্তব্ধ করে দিল কুসংস্কার, নাকি একটা রাস্তাকে আরেকটা রাস্তায় এসে বন্ধ করে দিল? একটা রাস্তায় যাতায়াত করার মানুষের যে শক্তি ছিল সেটাকেই বন্ধ করে দিল। মালসায় আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে কুঞ্জ মাঝি জিজ্ঞেস করলো, বল তুই কে? সে বলল যে আমি বলাই চক্রবর্তী, আমি শুভ্রাকে খুন করেছি। এখানে গল্পটা শেষ। গল্পটার যেখানে শেষ সবসময় মনে রাখবে, ছোট গল্প যেখানে শেষ হয়, ছোট গল্প পাঠকের প্রশ্ন সেখান থেকে শুরু হয়। আমাদের পরের দিনের গল্পের প্রশ্নের শুরু হবে এখানে। তারও আগে আমরা গল্পটির সম্পর্কে জানব, তার প্রেক্ষাপট সম্পর্কে জানব। মানিক বন্দ্যোপাধ্যায় কেন এই ধরনের বিষয় নিয়ে লিখলেন তার একটা সম্ভাবনা তো থাকে, সেই সম্ভাবনার কথাও জানব। তোমাদের যদি জানার আগ্রহ হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর ভালো লাগলে, তোমাদের যদি প্রয়োজনে লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে আমি নেক্সট ভিডিওতে যেতে পারি।